আমি বলছিলাম একটি আদর্শ সংগঠনের কতগুলো নীতি, এই নীতিগুলো আপনারা একটি প্রথমে কিন্তু এই প্রশ্নটার উত্তর লেখার সময় একটু ভূমিকা কিন্তু নিজেরাই দিবেন। সংগঠন এই জিনিসটা, সংগঠন কি? সংগঠন এমন একটি জিনিস, প্রতিষ্ঠান যারা বিভিন্ন মানে প্রতিযোগিতামূলক ব্যবস্থা গ্রহণ করে, তার একটা নীতি সিদ্ধ কতগুলো মানে ধারাবাহিক কর্ম পরিচালনার মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘটায়। তাদের কতগুলো নৈতিক নিয়ম নীতি বা সংগঠনের কিছু নীতিমালা থাকে, নিচে নীতিমালাগুলো দেওয়া হলো। মানে এখন তো বড় হয়ে গিয়েছেন, আমি এর আগেই বলেছি সবাই অনার্স মাস্টার্স মোটামুটি পাস। প্রশ্ন কিভাবে লিখবেন এটা আপনার নিজের মেধা দিয়ে অ্যাপ্লাই করবেন। তো যাই হোক, নীতিমালাগুলো আমি বলে দিচ্ছি। ধারাবাহিকভাবে পরিচালনা করার একটা সুসংগঠিত একটা কর্মপন্থা আর কি। তাহলে এই সংগঠনের কতগুলো নীতিমালা থাকে। এরা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবে না, এরা মূলত কি হবে, বিনোদনমুখী হবে। হ্যাঁ, এরা জনকল্যাণমুখী হবে, এরা স্বাবলম্বী হওয়ার পথ ওপেন করে দিবে। একটা মানুষকে শুধু কাজই করাচ্ছে, কোনো সুবিধা থাকতেছে না তা না, এরা স্বাবলম্বী হওয়ার দিকটাও চিন্তা করবে। তারপরে এরা সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড চিন্তা করবে, পাশাপাশি নিজের অস্তিত্ব ভূমিকা রাখার ক্ষেত্রে ভূমিকা রাখার মানে বিভিন্ন দিক উন্মোচন করে দিবে। যেমন আমরা যদি বাহিরের দেশে বা আন্তর্জাতিক কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতে চাই, তাহলে আমাদের নিজেদেরও একটা বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে যেগুলো আন্তর্জাতিক দিক খেলাধুলার সাথে সম্পর্ক রেখে তোমাকে বা আমাকে সুযোগ দেওয়ার ব্যবস্থা করে। যেমন বিকেএসপিতে একটা প্রতিষ্ঠান যারা ভালো ভালো খেলোয়াড় তৈরি করতে সহযোগিতা করে। এরা এরকম, তার মানে সংস্থা আছে এমন একটা জিনিস যেখানে বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টির বিষয় নিয়ে ওরা মানে একটা প্রতিষ্ঠান খুলে বসে আছে যারা সার্বিক দিকে সহযোগিতা করে থাকে। আচ্ছা, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপরে আসলো পরবর্তী প্রশ্ন আসছিল শারীরিক কর্মসূচি। আচ্ছা, শারীরিক কর্মসূচির বিষয়টা হচ্ছে এই যে শারীরিক কর্মসূচি হচ্ছে শরীরকে সুস্থ রাখার জন্য যেসব কর্মকাণ্ড করা হয়, আর এই কর্মকাণ্ডটাই হচ্ছে খেলাধুলা। এই কর্মকাণ্ডটাই হচ্ছে কি, খেলা। ওই যে এক্সট্রা মোরাল, ইন্ট্রামোরাল, এইগুলোই হচ্ছে শারীরিক কর্মসূচি। শারীরিক কর্মসূচিকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয় মনে রাখেন, শারীরিক কর্মসূচিকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অত্যাবশ্যকীয় পদ্ধতি, যেটা আপনার করতেই হবে। অত্যাবশ্যকীয় পদ্ধতিটা কি? প্রতিদিন কমপক্ষে একটা সুস্থ সবল মানুষকে 6 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে। এটা হচ্ছে আপনার অত্যাবশ্যকীয় কাজ। এটা অত্যাবশ্যকীয় মানে এটা আপনার দৈনিক পালন করতেই হবে, না হলে কিন্তু আপনি যতই খেলাধুলা করেন আর ফিট থাকেন, যদি ঘুমের ঘাটতি হয়, এক পর্যায়ে কি খেলতে খেলতেও আপনি ঘুমিয়ে যাবেন। ওই যে কিছুদিন আগে, মাস 6 আগে একটা পত্রিকায় দেখলাম, একটা লোক অফিস করতে করতে ব্যাংকের টাকা গুনতে গুনতে ঘুমিয়ে গেছে, বুঝছেন, পত্রিকায় দিছে। কারণ ওর বাসায় পরে খবর নিয়ে দেখা গেছে যে বাসার ভিতরে বিরাট গ্যাদারিং, সে কোনোভাবেই ঘুমাইতে পারে না পেরে সে কি করছে, অফিসে এসে কি করছে, ইমার্জেন্সি সে টাকা গুনতেছে, সেই টাকা গুনা অবস্থায় কি হয়েছে, সে ঘুমিয়ে গেছে। তার মানে কি বুঝলেন? এ দ্বারা বোঝা যাচ্ছে যে ঘুম একটা আমাদের বিশাল একটা ফ্যাক্ট শরীরের জন্য। 6 থেকে 8 ঘন্টা আমাদের দৈনিক রেস্টের প্রয়োজন। এখন আপনি এমন একটা পরিবেশে থাকেন, এই পাশে হাতুড়ি পিটাচ্ছে, এই ঘরের ভিতরে ঝগড়াঝাটি, দ্বন্দ্ব বিবাদ এরকম, বা গ্যাদারিং পরিবেশে থাকেন, রাস্তার সাথে বাস টার্মিনাল এরকম জায়গায় যদি হয়, গাড়ি ঘোড়ার প্যাপু হর্ন চলতেছে, সেক্ষেত্রে আপনার 6 থেকে 8 ঘন্টা ঘুম হচ্ছে না। একজন অ্যাথলেটিক্সের কিন্তু রেস্ট খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সেই অত্যাবশ্যকীয় কাজটা আপনার কি হচ্ছে, ঘাটতি হচ্ছে। সেক্ষেত্রে কি হবে, আপনার খেলতে খেলতেও আপনি ঘুমিয়ে যেতে পারেন। কি হবে, খেলতে খেলতেও আপনি ঘুমিয়ে যেতে। এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে যে অত্যাবশ্যকীয় দৈনিক কিছু কাজ আছে। যেমন আপনার গোসল, আপনার এটা একটা অত্যাবশ্যকীয় কাজ। আপনি মনে করেন না গোসলটা আপনার অত্যাবশ্যকীয় কাজ না, 3 দিন গোসল না করলে গায়ে কি হয়ে যাবে, একটা আলাদা ফ্লেভার আসবে, এটা আপনি মুখে বলতেছি না। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার একটা অত্যাবশ্যকীয় কাজ। এরকম কিছু অত্যাবশ্যকীয় কাজ হচ্ছে শারীরিক কর্মসূচির অন্তর্ভুক্ত। তাহলে প্রথম হচ্ছে
অত্যাবশ্যকীয় কর্মসূচি, 2 নম্বর হচ্ছে ইন্ট্রামুরাল, 3 নম্বর হচ্ছে এক্সট্রামুরাল। এই 3টা হচ্ছে শারীরিক কর্মসূচির প্রকারভেদ। হ্যাঁ, এই 3টাকে ব্যাখ্যা করলেই হয়ে যাবে, এই 3টাকে ব্যাখ্যা করলেই হয়ে যাবে। আমরা এবার গ বিভাগে চলে আসবো। হ্যাঁ, প্রশ্ন বুঝতে কোনো সমস্যা আছে? কোনো প্রশ্নে কারো কোনো সমস্যা থাকলে আমি আবার বলছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, লিখে নেন। আমরা এর আগেও আমি দিয়ে দিয়েছিলাম। আমার কোনো রকম কোনো প্রশ্ন, এটা মোহাম্মদ কামরুল ইসলাম, শারীরিক শিক্ষক। হ্যাঁ, আপনারা কোনো রকম কোনো প্রশ্নে কোনো জটিলতা মনে হইলেই আমাকে ফোন করবেন। হ্যাঁ, ফোন করে শুনে নেবেন। কোনো প্রশ্নে কোনো রকম জটিলতা দেখা দিলেই, কোনোভাবে কোনো সমস্যা দেখা দিলে, তবে আমার ক্লাসে থাকলে আশা করি সব বুঝতে পারবেন। আচ্ছা, আমি আপনাদের 4টা জিনিস শিখিয়েছি। এর আগে ক্লাসে একটা আলোচনা করছিলাম, মিট, লিগ, শিট আর একটা নক। এই 4টা বিষয় আলোচনা করছিলাম, মনে আছে কি? আচ্ছা, মিট পদ্ধতি, এটা একটা পদ্ধতি, আমি একটু আলোচনা করে নিই। আপনারা এটা, আমরা বলেন লিগ আউট পদ্ধতি, লিগ খেলা হচ্ছে। আচ্ছা, মিট পদ্ধতি হচ্ছে এমন একটা খেলা প্রতিযোগিতা ব্যবস্থা বা ক্রীড়া ব্যবস্থা যেখানে 1 থেকে 3 দিন, নর্মালি 1 থেকে 3 দিন প্রতিযোগিতা হবে। 1 থেকে 3 দিনের মধ্যে প্রতিযোগিতা হবে। এই 3 দিনের বেশি সাধারণত যাবে না। এরকম কোনো প্রতিযোগিতার ভিতরে 3 দিনের ভিতরে ফলাফল নিয়ে আসার পদ্ধতিকে মিট পদ্ধতি বলা হয়। মনে থাকবে, মিট পদ্ধতিটা কি? এমন একটা খেলার পদ্ধতি। আপনারা এগুলো নেটে সার্চ দেবেন, প্রশ্নগুলো ওর কাছ থেকে কালেকশন করে নেবেন। হ্যাঁ, বা যারা করছেন, মিট পদ্ধতিটা কি? 1 থেকে 3 দিন, ঊর্ধ্বে 4 দিন যেতে পারে, তবে 4 দিন সাধারণত যায় না। 3 দিনের মধ্যে এটা সীমাবদ্ধ থাকে। এমন একটা প্রতিযোগিতার ব্যবস্থা যেখানে প্রতিযোগীদের মধ্যে মানে প্রতিযোগিতার আয়োজন করে তার ফলাফল নির্ণয় করা হয়, সেটা হচ্ছে মিট পদ্ধতি। মিট মানে মূলত সাক্ষাৎ, ইংরেজিতে মিট মানে সাক্ষাৎ করা। এই সাক্ষাৎ করাটা হচ্ছে 3 দিন ধরে, সাক্ষাৎ করাটাকে 3 দিন ধরে প্রতিযোগিতার মাধ্যমে ব্যবস্থা। আচ্ছা, লিগ পদ্ধতি, হ্যাঁ, লিগ পদ্ধতিটা সাধারণত কি একদিনেও হতে পারে, 1 থেকে 3 দিনের মধ্যে হয়ে থাকে। আচ্ছা, লিগ পদ্ধতি কি? লিগ পদ্ধতি মূলত একটা দল আর একটা দলের সাথে কম্পিটিশন করবে, এটাই হচ্ছে লিগ পদ্ধতি। লিগ পদ্ধতিটা কি? একটা দল আর একটা দলের সাথে কম্পিটিশনে অংশগ্রহণ করবে, এটাই হচ্ছে লিগ পদ্ধতি। অর্থাৎ একজন আরেকজনের সাথে খেলার সুযোগ পাবে, এটাই হচ্ছে লিগ পদ্ধতি। সে জিতবে কি হারবে সেটা পরের ব্যাপার। লিগ পদ্ধতি কি? সে প্রত্যেকটা দলের সাথে কি করবে? কম্পিটিশনে অংশগ্রহণ করবে, সেটাই হচ্ছে লিগ পদ্ধতি। আপনারা আরো ভালো করে বই থেকে শিট তো আমি বলেছিলাম, আসলে শিট মানে বীজ বপন করা বা বপন করা। শিট মানে বীজ, ইংরেজিতে শিট মানে বপন করা। আচ্ছা, তাহলে শিট পদ্ধতিটা কি? আমি একটু আগেই বলেছিলাম যে ধরেন 25টা দল বা 15টা দল আছে। এখন এই দলগুলোর মধ্যে আমরা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বিভাগ থেকে দল কালেকশন করছি। তার মধ্যে দেখি যে ওই সাপোজ বলেছে ফরিদপুর ফুটবল টিমটা সারা বাংলাদেশের মধ্যে যেখানেই খেলে সেখানেই জিতে, এরা মোটামুটি জাতীয়ভাবে ভালো ভূমিকা রাখে। সেক্ষেত্রে আমরা 15টা দল নিয়েছি, সেই দলের মধ্যে ওরা অনেক ভালো খেলে। তখন আমরা বললাম যে ও যেহেতু ভালোই খেলে, আমরা দুর্বলরা খেললেই তো হারবো, সুতরাং ও পরে খেলায়, আমরা দুর্বলরা আগে খেলি। এই দুর্বলরা খেলা করার ব্যবস্থা করা, কিন্তু ওকে না খেলিয়ে পরবর্তীতে রাউন্ডে উঠিয়ে দেয়া। মানে প্রথম রাউন্ডে ওর সাথে আমরা ভয় পাচ্ছি, আমরা খেললে তো আউট হয়ে যাবো না, সেই জন্য কি করছি, দুর্বলদের মধ্যে একটা খেলার ব্যবস্থা করে, হ্যাঁ, ওই ভালো টিমটাকে পরবর্তীতে সুযোগ দেওয়ার। কিন্তু ফাইনালে না, ফাইনালের পূর্ব পর্যন্ত, প্রথমের পরের পর্যন্ত। তাহলে প্রথমের পর ফাইনালের আগে। আবার এমন না যে ওকে একবারে জিতিয়ে দিচ্ছি, তা না, কিন্তু বিষয়টা বুঝতে পারছো যে আমরা ওই টিমটা ভালো খেলে বিধায় ওকে কি করতেছি, প্রথম রাউন্ডের দিকে আমরা বন্ধ রাখতেছি। ও তো ভালো খেলেই, তো ওকে সুযোগ দিয়ে আর এক রাউন্ডে আমরা উঠিয়ে দেবো। কিন্তু তাই বলে এই না যে একবারে খেলাবোই না উইন, তা না, তাকে খেলাবো, বাট আমরা দুর্বল টিমগুলো আগে কম্পিটিশন করে জিতার পরে
এইসব কম্পিটিশন হওয়ার পরে যারা ভালো খেলে তাদের সাথে সেই দলটাকে খেলবো। তাহলে সেই পদ্ধতিটাকে কি বলবো? শিট পদ্ধতি। আর এটা সবাই বোঝে, নকআউট পদ্ধতিটা সবাই বোঝে। এটা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বা 4-5 ঘন্টার মধ্যে ফলাফল এসে যায়। একবার সুযোগ। কয়বার সুযোগ? একবার। নকআউট পদ্ধতি। তোমার আর আমার খেলা হচ্ছে, আমি যদি হারি বাদ। নকআউট পদ্ধতি মানে কি? আমি যদি হারি তাহলে বাদ, তুমি জিতলে টিকে গেলে, আমি বাদ হয়ে গেলাম। পরবর্তী তোমার আর ওর মধ্যে খেলা হলো, তুমি হেরে গেলে বাদ, আমার সাথে জিতছো তাই কি সুযোগ নেই। নকআউট পদ্ধতি হচ্ছে একবার সুযোগ। এই 4টা পদ্ধতির মধ্যে এটা কিন্তু ওই যে ইয়া আকারে আসবে, টিকা আকারে আসে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা চলে যাব গ বিভাগ। আমাদের কি স্যার কোনো টিক চিহ্ন বা ঠিক মতো কিছু থাকে না, ওই ক বিভাগে 1 নম্বর প্রশ্ন। হ্যাঁ, গ বিভাগে লাস্টের একটা প্রশ্নের টিকা মতো থাকে। ওই যে আমি জানলাম 4টা লিখলাম যে টিকা লেখো, কিন্তু ওই প্রশ্নের মধ্যে টিকা 3টা অথবা 2টা, মানে টিকা কিন্তু কমপক্ষে 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লিখতে হয় একটা শিরোনাম দিয়ে। তো 2টা যদি টিকা লেখে কমপক্ষে 3-4 পৃষ্ঠা লিখতে হবে। তাহলে গড়ে ওই গ বিভাগের একটা পূর্ণমান, একটা বড় প্রশ্ন যতটুকু হয় ততটুকু দিয়ে টিকা আসে আর কি। আচ্ছা, নকআউট পদ্ধতি কাকে বলে? হ্যাঁ, 1 নম্বর, কাকে বলে? নকআউট পদ্ধতিতে তেরোটি দলের একটি ফিক্সার তৈরি করে দেখো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। আচ্ছা, টিম সিলেকশন করার একটা সূত্র আছে, 2 পাই আর, এটা একটা সূত্র আছে, আমি এটা ভেঙে দিব, আজকে শিখিয়ে দিব। মাঠের দূরত্ব নির্ণয় করে একটা সূত্র আছে, এটা তাহলে আমরা তো নকআউট পদ্ধতি তো জানলামই, তাই না? নকআউট পদ্ধতি তো জানলামই। এখন এর সাথে 13টি দল। আচ্ছা, 13টি দল এমনি নর্মালি আমরা একটা জিনিস রাখাই, 1 2 3, একটু খেয়াল করো সবাই। আমরা যদি এইভাবে 13 পর্যন্ত লিখি, 11 12 13, একটা জিনিস দেখো, ধরো আমরা এরকম করে যদি সাজাই, একটা জিনিস দেখো, 13 নাম্বারটা কি রয়েছে? খালি রয়েছে। সেক্ষেত্রে আমরা কি পদ্ধতি অ্যাপ্লাই করব? শিট পদ্ধতি। এর মধ্যে আমরা খেয়াল করে দেখবো যে কোন টিমটা ভালো খেলে। এর মধ্যে আমি এই বিষয়টা প্রশ্ন আগে লিখে দিই, পরে আলোচনা, এটা অনেক বড় কথা।
প্রশ্নটা লেখা আছে। তাহলে নকআউট পদ্ধতি আমরা নরমালি জানি। নরমালি নকআউট পদ্ধতিটা কি? নকআউট পদ্ধতি যে খেলায় বা যে প্রতিযোগিতায় বা যে যে অ্যারেঞ্জমেন্টে মাত্র কোনো দলের বা কোনো টিমের বা কোনো সংস্থার একটি মাত্র সুযোগ দেওয়ার ব্যবস্থা থাকে, বা একবার মাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ থাকে, তাকে আমরা নকআউট পদ্ধতি বলি। অর্থাৎ তুমি যদি হারো তাহলে বাদ, আর জিতে গেলে মানে পরবর্তী রাউন্ডে সুযোগ হলো। এই তো। তাহলে এই এই প্রশ্নটা আমি পরে আর আলোচনা করতেছি। প্রশ্নগুলো অনেক বড় বড় হবে ক নম্বরে। হ্যাঁ, গ বিভাগে কিন্তু প্রশ্নগুলো বড় হবে। গ বিভাগ মানে তো বড় বিভাগ। এক একটা প্রশ্ন 6 মার্ক করে আসবে। দুটি কার্ভের 2 নম্বর দুটি, হ্যাঁ এটা প্রশ্ন, দুটি কার্ভের দূরত্ব 240 মিটার ধরে একটি বিজ্ঞানসম্মত একটি বিজ্ঞানসম্মত 400 মিটারের ট্র্যাক অঙ্কন করো। করে সূত্রের সাহায্যে ট্র্যাকের ব্যাখ্যা করো। ট্র্যাকের ব্যাখ্যা করো। এখানে ট্র্যাকের ব্যাখ্যা মানে স্টেগার্ড, আরো অনেক কিছু থাকে। সহজে ট্র্যাকের ব্যাখ্যা করো। ট্র্যাকের সাথে স্টেগার্ড বললে, স্টেগার্ড কি বুঝো? একটা লেন থেকে আরেকটা লেনের দূরত্ব। আমরা এই যে খেলার মাঠ দেখি না, এরকম এরকম পাশ দিয়ে দেখবা যে দৌড় মানে অ্যাথলেটিক্স ফিল্ড দেখছো তোমরা? দৌড় প্রতিযোগিতা হয়, দেখো নাই? এরকম রাউন্ডের উপর দিয়ে কিন্তু দৌড়ায়। মাঠটা কিন্তু বৃত্তাকার হয়, জানো কিনা? স্ট্রেট মাঠ কিন্তু না। এটা দেখছো, এই যে একটা থেকে আর একটা ধর, কোন কোন সীমানাটা বেশি বড়? এইটা থেকে কিন্তু এটা দূরত্ব মধ্যে এক না। এটা কিন্তু এই যে কাজ দিয়ে ছোট, এটা যত ইয়ে যাচ্ছে তত কিন্তু বাড়তেছে। খেয়াল করছো? হ্যাঁ, বাড়তেছে না? তো আমার এই মাঝের যে ছোটটা, ওইটা তো এই সেকেন্ডার সমান না। এটা থেকে এটা তো দূরত্ব অবশ্যই বেশি। তো আমাদের দৌড় প্রতিযোগিতা কেমন করা হয়? প্রথমে এই বেশি জায়গায় দাঁড়িয়ে ও ঘুরে ঘুরে কি হয়, সর্বশেষে যে এই ছোট জায়গায় যে হাজির হয়। কারণ একবারেই তো মানে আস্তে আস্তে সবাই তো দম রাখতে পারে না। হ্যাঁ, 400 মিটার, 800 মিটার, 1200 মিটার দৌড় হয়। এখান থেকে 400 মিটার হলে 400 মিটারের সীমানা থাকে। এরকম প্লেন করে কিন্তু আমি এটা আঁকে দেখাবো। এগুলোর সলিউশন পরে দিচ্ছি। তাহলে কি প্রশ্ন ছিল? দুটি কার্ভের দূরত্ব 240 মিটার ধরে একটি বিজ্ঞানসম্মত 400 মিটারের ট্র্যাক অঙ্কন করে সূত্রের সাহায্যে ট্র্যাকের ব্যাখ্যা করো। হ্যাঁ, এই প্রশ্নটা লেখা শেষ। আচ্ছা, 3 নম্বরে যাই। এটা গাণিতিক কিছু ব্যাপার আছে এখানে। 3 নাম্বার আছে টেবুলার পদ্ধতিতে 5টি দলের টেবুলার পদ্ধতিতে 5টি দলের একটি পূর্ণাঙ্গ ফিক্সার তৈরি করে দেখাও। একটি পূর্ণাঙ্গ
ফিক্সার ফিক্সার তৈরি করে দেখাও। অনেকগুলো কোট আঁকাইতে হয় এখানে। হ্যাঁ, এখানে অনেকগুলো কোট আঁকাইতে হয়। কোর্টে কারা কারা অংশগ্রহণ করলো, কত তারিখে অংশগ্রহণ করলো, কত সময় খেলা হয়েছিল, তার প্রত্যেকটা কোড দেখাইতে হয়। আমি দেখালেই বুঝে ফেলবো, এটা খুব সহজ, ভয়ের কোনো কারণ নেই। এগুলো প্রশ্ন খালি আমি আলোচনা করবো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কোথাও যদি এই বইটই দেখা যায় বা অনলাইনে এই প্রশ্নগুলো সার্চ দেওয়া হয় তো খুব সহজেই পাওয়া যাবে। হ্যাঁ, অনলাইনে প্রশ্নগুলো সার্চ দিলেই খুব ইজিলি পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে হয়ে গেল 4 নম্বর না? না, 4 নম্বর যাবে না 5 নম্বর? আচ্ছা, যুব ও, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের পদবিন্যাস ব্যাখ্যা করো। পদবিন্যাস ব্যাখ্যা করো। মন্ত্রণালয়ে কি কি পদ থাকে সেটা। হ্যাঁ, যুব ক্রীড়া মন্ত্রণালয় একটা আছে বিভাগীয় অফিস, আর একটা আছে মন্ত্রণালয় অফিস। হ্যাঁ, এই লিস্টটা একটু মনে রাখবে সবাই। ঊর্ধ্বতন সহকারী সচিব, আচ্ছা, সর্বপ্রথমে থাকবে মন্ত্রী। এই যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পদবিন্যাস ব্যাখ্যা করে, তাহলে যুব ক্রীড়া মন্ত্রণালয় আছে, আমাদের একটু ভূমিকা লিখে নিতে হবে। কি লিখবা? যে যুব ক্রীড়া মন্ত্রণালয় দিয়ে নে ভূমিকা, ভূমিকার ভিতরে কি দিবা? যে এই যুব ক্রীড়া মন্ত্রণালয় আছে সাধারণত খেলাধুলা সংক্রান্ত এবং বিনোদনমূলক সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এখানে বিভিন্ন ধরনের মানে সাংস্কৃতিক প্রোগ্রাম সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ধরনের বিনোদনমূলক প্রতিযোগিতার ব্যবস্থার আয়োজন এবং এগুলোর ম্যানেজমেন্ট করে থাকে। তাহলে এখানকার অফিস ও পরিদপ্তরগুলো পরিচালিত হয় নিম্নোক্ত পদসোপান অনুযায়ী। নিম্নোক্ত পদসোপানগুলো ব্যাখ্যা করানো। মন্ত্রী, এই মন্ত্রী আবার কে? মন্ত্রী কিন্তু সবার বড়। মন্ত্রী আছে সরকার দলীয় একজন ব্যক্তি, যিনি 5 বছরের জন্য একটা দপ্তরের মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। হ্যাঁ, মন্ত্রী অত্র দপ্তরের সামগ্রিক বিষয়াদি পরিচালনা করে থাকেন এবং জাতীয় সংসদ ভবনের তিনি একজন পার্লামেন্টের সদস্য। এটুক দিয়ে শেষ। সচিব হচ্ছে আমলা, মন্ত্রী কিন্তু আমলা না। এই সচিবের উপরে কোনো অফিসার নেই। একটা রাষ্ট্রের আমলা কাদেরকে বলা হয়? এই সচিবদেরকে আমলা বলা হয়, মনে রাখবা। আমলা আছে সচিব, তাহলে সচিব হচ্ছে একটা দপ্তর প্রধান। এই সচিবের থেকে আর বড় অফিসার নর্মালি হয় না।
সিনিয়র সচিব টচিব ওগুলো এক্সট্রা। তাহলে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব। তাহলে মন্ত্রী, সচিব, অতিরিক্ত সচিব। মন্ত্রী যে কোনো সময় পদ হারাতে পারে, মন্ত্রী যে কোনো সময় যে কোনো কারণে চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে, কিন্তু এ পরিবর্তন হবে না। তাদের স্যার নির্ধারণ করা যায়। হ্যাঁ, এরা কখনোই এরা হচ্ছে আমলা, এরা সরকারি আমলা, বিসিএস কর্মকর্তা। হ্যাঁ, এরা হচ্ছে যদি ক্ষমতায় থাকে 5 বছর, আর এর মধ্যে মাইটটাইও খেয়েও পরিবর্তন হয়েও যেতে পারে, হচ্ছেও, প্রতিনিয়ত হচ্ছে, মেনে নিচ্ছে না, চেঞ্জ করতেছে, কিন্তু এদেরকে ঠাসঠুস করে পরিবর্তন করা যায় না। তাহলে সর্বপ্রথম মন্ত্রী, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, এরপরে উপসচিব, ঊর্ধ্বতন সহকারী সচিব, তারপর শুধু সহকারী সচিব, তারপরে অন্যান্য কর্মচারী। তাহলে এই হলো প্রশ্ন। স্যার, প্রত্যেকের স্যার কাজ কি আলাদা আলাদা? হ্যাঁ, এই যে সচিব, অতিরিক্ত সচিব, হ্যাঁ। কাজ কি একই কাজ নাকি? না, একই কাজ তো কখনোই না। যেমন মন্ত্রী কোনো খাতা কলমের কাজ করতে পারে না। মন্ত্রী শুধু জাতীয় সংসদ ভবনে বাজেট, খরচ খরচা, মৌখিক এইসব, হ্যাঁ না, জাতীয় সংসদ ভবনে এইসব পান। খাতা কলমের যত নোটিশ এর মাধ্যমে সব বের হয়। কোথাও কোনো খাতা দপ্তরে কোনো জায়গায় যত বড় খাতা, তোমাদের বই খাতা, কোনো জায়গায় কোনো এমপি মন্ত্রীর নাম দেখো কোনো সময় পাওয়া না। পাবা এই এদের নাম পাবা, সচিব টচিব এইসব পাবা যে কোনো জায়গায়। সুতরাং এরা হচ্ছে পার্লামেন্টের সদস্য। এরা কি করবে, যে কোনো জিনিস বাজেট টাজেট, একটা প্রতিষ্ঠানে কত খরচা হচ্ছে, সচিবরা মন্ত্রীর কাছে হিসাব নিকেশ দেয়। এই সচিবরা মাঠ পর্যায় থেকে হিসাবটা আসে। এরাও কিন্তু, এই সচিবরাও একসময় মাঠ পর্যায়ে ছিল। হ্যাঁ, এই মাঠ পর্যায়ে ছিল। এই সহকারী সচিব হিসেবে প্রথমে জেলা থানায় থাকে। হ্যাঁ, এটা আস্তে আস্তে বড় হইতে হইতে এই সচিব, পদোন্নতি হয়। হ্যাঁ, পদোন্নতি হয়। এই যে যেমন এই সহকারী সচিব, এরা সাধারণত ম্যাজিস্ট্রেট আকারে ঢোকে। হ্যাঁ, ম্যাজিস্ট্রেটের যে পদে ঘাটে ম্যাজিস্ট্রেট দেখো, ওরা এরকম বিভিন্ন ম্যাজিস্ট্রেট গিরি করে আস্তে আস্তে যে সচিব, বিভাগীয় কমিশনার, ডিসি মিসি, এগুলো সব এই পদ খাটার পরে তারা কি হয়, এই পদে যে উপস্থিত হয়। তাহলে সর্বপ্রথমে কোন পদ পাচ্ছে? মন্ত্রী, পরে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, ঊর্ধ্বতন সহকারী সচিব, শুধু সহকারী সচিব, অন্যান্য কর্মচারী। হ্যাঁ, তাহলে এই পদগুলো কিন্তু বইয়ের থেকে বা ইয়ে থেকে একটু এদের কার্যাবলী বা ইয়া দেখে নিবা। আচ্ছা, এবার আসি। স্যার, প্রত্যেকের স্যার কার্যক্রম কিছু আলাদা আলাদা করে ব্যাখ্যা করে দিব। হ্যাঁ, গ নম্বর যেহেতু অবশ্যই দিতে হবে, যেহেতু ব্যাখ্যা করো বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি মুছে দিলাম। এখন যে প্রশ্নটা লিখবো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর না 6 নম্বর? আচ্ছা, একজন আদর্শ প্রশাসকের গুণাবলী কেমন হবে? একজন আদর্শ প্রশাসকের গুণাবলী কেমন? নিশ্চয়ই ভালো হবে। আমরা তো ভালো কথাই লিখবো, নির্দ্বিধায়, খারাপ তো আর লিখবো না। যেহেতু এর আলোচনা করতে বলছে, নেতিবাচক বা ইতিবাচক দিক বলে নাই, শুধু ভালোটাই লিখবো, খারাপটা লিখবো না। ঠিক আছে, প্রশ্নের উপরে নির্ভর করবে। তাহলে একজন আদর্শ প্রশাসক, প্রথমে কিছু দিয়ে ভূমিকা লেখবো একটু, যে কোনো প্রতিষ্ঠানের প্রধান স্বরূপ একজন প্রশাসক থাকা বাঞ্ছনীয়। আর অত্র প্রতিষ্ঠানের ভালো মন্দ এবং এর উন্নয়ন ক্রমশ নির্ভর করে কার উপরে? একজন আদর্শ প্রশাসকের উপরে। এই আদর্শ প্রশাসকের বেশ কতগুলো কার্যাবলী এবং গুণাবলী থাকে। হ্যাঁ, গুণাবলী তো ভালোই হয়, এটা আমি তো বলছি, যে নৈতিক হয়, চরিত্র ভালো হয়, সে শিক্ষিত হয়, মার্জিত হয়, এই কথাগুলো তো নিজেরাই জানেন। আচ্ছা, আর কার্যাবলী কি? সে যেসব কার্যাবলী করে, উন্নয়নমূলক কর্মকাণ্ড করে, তারপরে তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে কাজ করে, অভিজ্ঞতার আলোকে। তারপরে সে যেহেতু অনেক শিক্ষিত এবং মার্জিত হয়, সে আলোকে কাজ করে। তারপরে খাতা কলমে প্রমাণ সিদ্ধ কাজ করে। তারপরে বিচার বিশ্লেষণমূলক কর্মকাণ্ড করে। বিচার বিশ্লেষণ মানে যে কোনো কাজে গেলেন আর হ্যাঁ বলে দিল এরকম না,
সে ভালো মন্দ দিক বিচার বিশ্লেষণ করে কি করে সিদ্ধান্ত দিয়ে থাকেন। তাহলে আমরা বুঝতে পারতেছি একজন আদর্শ প্রশাসকের কতগুলো নিয়ম নীতি মানে কার্যাবলীগুলো আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, আজকের বিষয়টা অনেকটাই সহজ পাঠ এই এই আজকের যে আলোচনার মানে সাবজেক্টটা। 6 নম্বর প্রশ্নে চলে আসি। এই প্রশ্নটা প্রায়ই আসে। শিক্ষা প্রতিষ্ঠানে, হ্যাঁ, আমার কিন্তু বর্তমানে আমি একদিন ওই যে আলোচনা করছিলাম, বর্তমানে কিন্তু খেলাধুলার মাঠ খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার। শহর বন্দর হওয়াতে, বাড়িঘর হওয়াতে মাঠ খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার, তাই না? আমরা দেখছি, আমি আমার লাইফেই দেখছি যে আমরা বন্ধ করে আচ্ছা স্যার আগে স্যার খোলামেলা ছিল স্যার, সবাই